সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাদাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি বোর্ডে সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে। ওকে, এখানে একটু লক্ষ্য করতে পারছি যে উদ্দীপকে 3টা সরলরেখার সমীকরণ বলেই শেষ করে দিচ্ছে। জাস্ট 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এগুলো নিয়ে আমাদের কিছু না কিছু করতে হবে। তাহলে আমরা সরাসরি চলে আসবো আমাদের কোশ্চেনের সমাধানে। দেখো ক নম্বর কোশ্চেনে কি বলছে, বলছে 2 নং সরলরেখাটি, মানে যে 2 নম্বর সরলরেখাটি দেখছো, 2 নং সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমাদের কিন্তু চোখে পড়ে গেল কি বলতো, এই যে দেখো চোখে পড়ে যাচ্ছে আমাদের কোণ। এই দেখো কোণ, ঠিক আছে, কই গেল কোণ, এই যে কোথায় গেল, কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, কত হ্যাঁ ডিগ্রি, এই যে কোণ, এই যে এইখানে এই পাশে সরি, এই যে দেখো কোণ। তাহলে যখনই আমি বলছি যে ভাইয়া টোটাল চারটা ওয়ার্ড, একটা হচ্ছে কোণ, সমান্তরাল, সমরেখ আর হচ্ছে লম্ব, এই চারটা ওয়ার্ডের একটা ওয়ার্ডও যদি আমাদের চোখের সামনে পড়ে, তার মানে অবশ্যই এদের উত্তর কোথায় লুকায় আছে বলতো, ঢালে। আগে চোখ কান বন্ধ করে ঢাল বের করে ফেলবো, তারপরে যা আছে সেটা দেখা যাবে। তাহলে সেক্ষেত্রে প্রথমে আমার 2 নং সরলরেখাটির ঢাল বের করতে হবে। তাহলে দেখি আমরা হচ্ছে ঢালটা কিভাবে পাবো। এটা হচ্ছে তোমার ক এর সমাধান। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2x - y = 4, 2x - y = 4। এই সরলরেখার আমার কি বের করতে হবে, ঢালটা বের করতে হবে। তাহলে সরলরেখার সমীকরণ থেকে ঢাল বের করার সূত্র খুব সহজ। m = কি হবে বলতো, এই যে m, ঢালকে তো m দ্বারা প্রকাশ করা হয়, তাই তো। তাহলে m = কি হবে, -x এর সহগ ডিভাইডেড বাই কি বলতো, y এর সহগ। ওকে, x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আর এই সূত্রটা অ্যাপ্লাই করতে তোমাকে কিন্তু অবশ্যই চলকগুলো এক পাশে থাকা লাগবে। চলক যদি ছড়ায় ছিড়ায় থাকে, মানে x এক পাশে y এক পাশে, এভাবে থাকলে কিন্তু চলবে না, অবশ্যই যে কোনো একটা পাশে থাকা লাগবে। আচ্ছা, তাহলে খুব ভালো কথা, আমার এখানে সাজায় দেওয়াই আছে, আমার কষ্ট করে সাজানো লাগে নাই। তাহলে সেই ক্ষেত্রে এখানে বলো x এর সহগ কত হবে 2, আর y এর সহগ কত হবে, যারা 1 বলতেছো, হ্যাঁ শেষ হয়ে যাবে, একদম পুরো নাম্বার পুরো কাটাকাটি চলে যাবে, ঠিক আছে, কাটা হয়ে যাবে। কেন এখানে হচ্ছে 1 হবে না, কারণ দেখো তোমার সহগটা কি, এর আগে চিহ্ন সহ বসে না, অবশ্যই কিন্তু চিহ্ন সহ বলতে হবে তোমাকে। তাহলে সহগ কত, শুধু 1 না, -1 হবে। আবার কেউ যদি ভাবো যে ভাই অলরেডি মাইনাস আছেই, এটা কিন্তু এই সূত্রের মাইনাস, এখানে মাইনাস আছে বলে সেই জন্য মাইনাস হয় নাই, এটা কিন্তু সূত্রে সবসময় মাইনাস থাকবে। তাহলে মাইনাসে মাইনাস এটা প্লাস, তাহলে ঢাল কত হবে বলো তো, 2। এখন ভাই ঢাল তো বের করলাম, কোনটা কিভাবে বের করব, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ। তাহলে দেখো এটা লুকায় আছে ঢালের সংজ্ঞায়। ঢালের সংজ্ঞা আমাদের বলে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিক, আচ্ছা ধনাত্মক দিক কি সেটাও আমরা দেখব, ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে, ওকে, যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট ই ঢাল। ওকে, তার ট্যানজেন্ট কি হবে বলো তো, ঢাল হবে। ওকে, এখন কথা হচ্ছে ব্যাপারটা কি হবে দাঁড়ালো ভাইয়া, যে বলছে কোন সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিক, আগে ধনাত্মক দিকটা কি দেখে নেই। দেখো কোনো একটা সরলরেখা ধরো এইভাবে আছে, এই যে ধরো এটা হচ্ছে আমাদের y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আর এটা সরলরেখাটা এইভাবে গেছে, ঠিক আছে, এই যে এইভাবে গেছে। তাহলে x অক্ষের ধনাত্মক দিক হচ্ছে, এটা যদি আমাদের ঘড়ি হয়, ঘড়ির কাঁটাটা ঘুরে কি এদিকে না, আর ঘড়ির কাঁটা বিপরীত দিক বলতে তাহলে অবশ্যই এটা হবে কি ঘড়ির কাঁটার দিক, আর উল্টা ঘুরলে কি ঘড়ির কাঁটা বিপরীত দিক। তো এই ঘড়ির কাঁটার বিপরীত দিকেই হচ্ছে x এর মান পজিটিভ। এটাকেই বলা হচ্ছে কি বলতো, x অক্ষের ধনাত্মক দিক। ধনাত্মক মানে কি পজিটিভ না, তাহলে এই যে দেখো ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘোরাটাই হচ্ছে x অক্ষের ধনাত্মক দিক। তাহলে এই দেখো এই ধনাত্মক দিকের সাথে আমি যদি ধরে নিই এটা একটা থেটা কোণ উৎপন্ন করে, ধরে নিলাম x অক্ষের ধনাত্মক দিকের সাথে ও একটা থেটা কোণ উৎপন্ন করছে, তাহলে এর ট্যানজেন্ট, এখন কথা হচ্ছে ভাই ট্যানজেন্টটা আবার কি, একটু বুঝাই বলেন ট্যানজেন্টটা কি হবে। তাহলে ট্যানজেন্টটা ভাইয়া এই যে লক্ষ্য করে দেখো তোমরা, এই যে সাইন কস ট্যান এগুলো দেখছো না, সাইন কস, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, এই যে ভাইয়া এই দেখো
এই ট্যানজেন্টের শর্ট নেম। ট্যানজেন্ট হচ্ছে ওর ভালো নাম, পুরো নাম থাকে না আমাদের, হচ্ছে ভালো নাম থাকে, ডাক নাম থাকে, তো এরকম হচ্ছে ট্যানজেন্টের ডাক নাম হচ্ছে কি বলো তো ট্যান। ভালোবেসে শর্ট করে আমরা ওকে ট্যান ডাকি, ঠিক আছে। তো এরকম তোমার হচ্ছে সাপোজ কোসেকেরও আছে, কোসেকেন্ট, তারপরে হচ্ছে সেকেন্ড, ঠিক আছে। এরকম কিন্তু সবগুলোরই বড় বড় নাম আছে, আমরা শুধু ওদের শর্ট নামে ডাকি। তাহলে ট্যানজেন্ট বলতে এখানে বোঝানো হচ্ছে ট্যান। আর যেহেতু থেটা কোণ উৎপন্ন করছে সেজন্য এখানে হবে কি ট্যান থেটা। যদি তোমার এখানে এ কোণ উৎপন্ন করতো তাহলে তুমি কি বলতে বলো তো ট্যান এ। ওকে, এটাই হয়তো কি ঢাল। ট্যান এ কি হতো বলো তো ঢাল। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি ট্যান থেটাটা দিয়েই করব। ওকে, তাহলে সেক্ষেত্রে দেখো ভাইয়া, তাহলে ঢাল একটা আমরা অলরেডি বের করলাম, আর আরেকটা নিয়ম মাত্র শিখলাম যে তোমার ট্যান থেটাও হচ্ছে কি বলতো ঢাল। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি বলি যে ওই সরলরেখাটা, এটা মুছে দিন, এটা বেসিকের জন্য ছিল। আমরা মনে করি সরলরেখাটি, যেই সরলরেখা বলছে সেই সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, ধনাত্মক দিকের সাথে সাথে থেটা কোণ উৎপন্ন করে। আমি ধরে নিলাম কোণ উৎপন্ন করে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ উৎপন্ন করে, থেটা কোণ উৎপন্ন করে। তাহলে সেই ক্ষেত্রে আমার ট্যান থেটাই কি হবে ঢাল না? তাহলে ট্যান থেটা ইকুয়ালস টু হবে ঢাল। আর আমি একটা ঢাল অলরেডি পাইছি, সেটা হচ্ছে কত বলো তো 2। তাহলে দুইটা ঢালই কিন্তু সমান, একটার মধ্যে কোণ আছে আর একটার মধ্যে কোণ নাই। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এখন আমি যে থেটা ইকুয়ালস টু কি বলতে পারি, এই দেখো ট্যানটা যদি তোমার সাইড চেঞ্জ করে, তোমার ধরো এই যে এই পাশে ডান পাশে চলে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে ট্যান ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা হবে কি ট্যান ইনভার্স 2। এখন এই ট্যান ইনভার্সটা কিভাবে করে ভাইয়া, এই যে দেখো তোমার ক্যালকুলেটরে খুব সুন্দরভাবে এই যে শিফট অপশন আছে, দেখো একদম তোমরা যদি উপরের সাইডে চলে যাও, একদম উপরে বামে যদি চলে যাও, তাহলে সেই ক্ষেত্রে এখানে দেখবা একটা শিফট একটা অপশন আছে, ঠিক আছে। এই শিফটটা প্রেস করার পরে একদম সরাসরি ট্যান প্রেস করবা। ওই দেখো সাইন কস ট্যানের একটা লাইন আছে, যেখানে সাইন কস ট্যান লেখা, ওটা প্রেস করলেই দেখবা যেখানে ট্যানের ইনভার্স মান চলে আসছে, ট্যান ইনভার্স, ঠিক আছে। ব্র্যাকেট দিয়ে সেই মানটা বসাই দিবা। ট্যান ইনভার্স মানে কি ট্যানের পাওয়ার -1। তাহলে ক্যালকুলেটরে এই মানটা বসাই দিলে কি আসে আমরা একটু দেখি, কি মান আসে। ওকে, ক্যালকুলেটর যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাব। তাহলে দেখো বন্ধুরা, ক্যালকুলেটরে যদি আমরা করতে যাই তাহলে কি এই যে শিফট দিয়ে তোমার হচ্ছে একদম উপরের বাম পাশে এটা আছে শিফট, তারপরে ট্যান দিলেই পরপর একদম শিফট দেওয়ার পরপরই ট্যান দিব, তাহলে ট্যান ইনভার্স, ট্যানের পাওয়ার -1 চলে আসবে, এরপরে ব্র্যাকেট দিয়ে 2, ঠিক আছে। তাহলে এই দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মানটা কিন্তু পেয়ে গেছি। মানটা হচ্ছে কত বলো তো 63.43, এই এত ডিগ্রি কোণ উৎপন্ন করে। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করে, 63.43 ডিগ্রি। আশা করি বন্ধুরা তোমরা হচ্ছে এইটা কিভাবে বের করতে হবে কোণের মান সেটা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পারছো। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। বেশি বড় হয়ে গেল, এই যে ডিগ্রি, ঠিক আছে। ওকে, দেখো বন্ধুরা তোমার হচ্ছে 3 নং বলছে, এখানে খ নাম্বার কোশ্চেনে বলছে 3 নং রেখাটি দ্বারা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ছেদবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে আগে তোমাকে ছেদবিন্দু বের করতে হবে, তারপরে কি মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। ওকে, আচ্ছা তাহলে আগে দেখি ছেদবিন্দুগুলো কিভাবে বের করে। এই যে 3 নং সরলরেখা মানে যে এই সরলরেখাটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করছে সেটা আগে বের করতে হবে। তাহলে আমরা একটু দেখি, ঠিক আছে। তাহলে এই খ নাম্বারটা, তাহলে 3 নং সরলরেখা কোনটা ভাইয়া? 3 নং সরলরেখা হচ্ছে 7x - y = 14, 7x - y = 14, 7x - y = 14, এই যে লিখে ফেলছি। এই সরলরেখাটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে ছেদ করছে। ওকে, তাহলে এই যে দেখো ব্যাপারটা কেমন হয়েছে বা কেমন হতে পারে, আমরা একটা আন্দাজ করলাম যে এটা হচ্ছে ওয়াই অক্ষ আঁকলাম, এটা এক্স অক্ষ, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই পাশে এটা হচ্ছে এক্স বার, এটা হচ্ছে ওয়াই বার। ওকে, এখন হচ্ছে দেখো এই সরলরেখাটা আমি ধরে নিলাম যে এক্স অক্ষকে এইভাবে ছেদ করছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে এইভাবে ছেদ করছে। নাও হতে পারে কিন্তু ছেদ তো করছে, ব্যাপারটা এমনই কিছু একটা হবে। আমি একদম অ্যাকুরেট চিত্র আঁকতে হবে ব্যাপারটা এমন না, জাস্ট এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করছে আমি ব্যাপারটা বুঝি। ওকে, ব্যাপারটা বোঝার জন্য নিজেদের জন্য জাস্ট আঁকবো। ওকে,
নিজেদের জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো একটা ছেদবিন্দু, এই যে একটা ছেদবিন্দু, আমি কিন্তু দুইটা ছেদবিন্দু পেয়ে গেছি। তাহলে এখন আমার ধরো আমি ছেদবিন্দু একটা ধরে নিলাম এ, একটা ধরে নিলাম বি, আমার এ আর বি বিন্দু যদি একবার চলে আসে তাহলে কি কাজ শেষ, কাজ শেষ, সূত্র বসাই দিব, অঙ্ক হয়ে যাবে। তাহলে আগে এ বিন্দু আর বি বিন্দু বের করতে হবে। তাহলে কিভাবে পাবো, দেখো এই সরলরেখাটা, এই যে দেখো এই যে উপরে যে সরলরেখাটা আছে, উপরে যেই সরলরেখাটা আছে ওরা ওরা আসলে কি করছে, এক্স অক্ষকে ছেদ করছে বলে ওই যে এই বিন্দুটা পাওয়া গেছে, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে এই সরলরেখাটি 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 তোমার হচ্ছে কাকে ছেদ করলে বলো তো, সরলরেখাটি, এটা কি সরলরেখাটি, রেখাটি হয়ে গেছে, সরলরেখাটি এক্স অক্ষকে ছেদ করলে, এক্স অক্ষকে কোন বিন্দুতে, এ বিন্দুতে ছেদ করলে, এ বিন্দুতে ছেদ করলে, ছেদ বিন্দুতে ওয়াই এর মান কত হবে, 0 হবে। কারণ কি এক্স অক্ষের উপরে যতক্ষণ পর্যন্ত একটা বিন্দু আছে, একটা বিন্দু হতে হলে কি এক্স অক্ষের মান ওয়াই অক্ষের মান দুইটাই লাগে না। প্রথমে হচ্ছে এক্স অক্ষের মানটা, তারপরে কি ওয়াই অক্ষের মানটা, মানে এক্স কমা ওয়াই এই অনুপাতে থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি একটা বিন্দু এই এক্স অক্ষের উপরে থাকে, তাহলে এই ওয়াই অক্ষের মানটা কত বলতো, 0। কারণ কি বলতো, ওয়াই অক্ষের মান যদি একটুও থাকতো তাহলে তো ও উপরে বা নিচে একটু হলেও নেমে যেত, এক্স অক্ষে কিন্তু থাকতো না। তাহলে এক্স অক্ষে ওয়াই মানটা কি বলতো ভাইয়া, সবসময় 0 হবে। তাহলে এখন ওয়াই অক্ষের মান কি, সমীকরণে বসায় দাও। কারণ তুমি জানো সরলরেখার সমীকরণে ওই যে এক্স আর ওয়াই যে চলক আকারে থাকে, চলক আকারে যে থাকে, এটা আসলে এক্স মানে এক্স অক্ষকে রিপ্রেজেন্ট করে, ওয়াই মানে ওয়াই অক্ষের মানকে রিপ্রেজেন্ট করে। তো এই বিন্দুতে ওয়াই অক্ষের মান কত, 0। তাহলে 0টা বসায় দাও। তাহলে x ইকুয়ালস টু, এটা 7x, এখানে 14, অতএব x ইকুয়ালস টু কি হবে বলো তো, 2। 7 দিয়ে 14কে ভাগ দিলে 2, ঠিক আছে। তাহলে চলে আসলো তোমার x এর মান। তাহলে সেই ক্ষেত্রে এই যে এই বিন্দুটা কি হবে, x এর মান 2, y এর মান তো তুমি জানোই 0। ঠিক একই রকম ভাবে এই সরলরেখাটা যখন আবার y অক্ষকে ছেদ করবে, এই যে দেখো y অক্ষকে যখন ছেদ করতেছে তখন কি, কোন বিন্দু ছেদ করতেছে, b বিন্দুতে ছেদ করতেছে। তাহলে যখন y অক্ষকে b বিন্দুতে ছেদ করবে তখন সেই ছেদবিন্দুতে কার মান 0 হবে বলো তো। হ্যাঁ, তোমরা ঠিক ধরছো যে এই যে x অক্ষে যেহেতু y এর মান 0, তাহলে y অক্ষে অবশ্যই কি বলতো, x এর মানটা 0, মানে x অক্ষের মান 0 হবে। তাহলে এই 0 আমরা হচ্ছে আবারও এই সমীকরণে বসাই দিব। এই যে দেখো x এর জায়গায় এখন 0 বসাচ্ছি, কারণ সমীকরণ তো এইটাই ছেদ করতেছে, তাহলে এখানেই কিন্তু বসাবো। এটা হবে কি 14, তাহলে বাদ হয়ে যাবে, তাহলে y ইকুয়ালস টু কি -14। তাহলে এইটা আমরা এতটুকু বুঝতে পারলাম যে -14 কি, y এর মান -14 নিচে হয় না। তো বেশি কিছু করা দরকার নাই, আমরা শুধুমাত্র এটা জাস্ট আঁকার জন্য, আঁকাটা হচ্ছে আমাদের যেন একদম অ্যাকুরেট হয় সেই জন্য আমি হচ্ছে এই কাজটা করতেছি। বাট আমরা কিন্তু এইটা মানে এই যে আমাদের চিত্রটা আঁকতেছি, এটা কিন্তু অঙ্কের কোনো পার্ট না, সমাধানের কোনো পার্ট না। মানে চিত্রটা তোমার না আঁকলেও কিছু ছিল না, আমি শুধুমাত্র আঁকছি তোমাদের বোঝার জন্য। তোমরাও যদি এঁকে নিতে চাও তাহলে কি রাফে খুব সুন্দরভাবে তোমাদের নিজেদের বোঝার জন্য এঁকে নিবে, ওকে। আর প্রথমে তো তুমি বিন্দুগুলো জানবে না, আমি যেভাবে প্রথমে আঁকছি তোমরা এইভাবেই হচ্ছে প্রথমে এঁকে নিবে। তাহলে এখন যেহেতু আমি বিন্দু জেনে গেছি, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে একটু চিত্রটা তোমাদের জন্য একটু কারেকশন করে দিতে হবে। না করলেও কিছু ছিল না কিন্তু, হ্যাঁ, না করলেও কিছু না, ঠিক আছে, চিত্র না আঁকলেও কিছু ছিল না। তাহলে এটা নিচে হবে, তাই তো। কারণ কি, এই যে দেখো ওয়াই এর মানটা ঋণাত্মক আসছে, তাহলে ওয়াই এর ঋণাত্মক মানগুলো কি ওয়ার্কের নিচে পাওয়া যায়। তাহলে এখানে এক্স এর মান হবে 0, ওয়াই এর মান কত হচ্ছে বলতো, -14। এই যে দেখো -14। তাহলে কিন্তু আমরা আমাদের বি বিন্দুটাও পেয়ে গেলাম, বি বিন্দুটা। তাহলে এই বিন্দু পেলাম, বি বিন্দু পেলাম। এখন আমাদের কি লাগবে বলতো, এই দেখো আবার এটা ভুল করো না যে ওয়াই এর মান কিন্তু আবার প্রথমে দিয়ে দিও না। এখানে যে এক্স এর মানটা প্রথমে দিছি এই মান বের করছি তাই না, সবসময় বিন্দুতে মানে বিন্দুর স্থানাঙ্কে এক্স এর মান আগে হয়, ওয়াই এর মান পরে। ওকে, তাহলে সেক্ষেত্রে এখন কি করতে হবে, এ বি এর দূরত্বটা বের করতে হবে। তাহলে দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি বলতো, এ বি। ধর এটাকে আমি x1, এটাকে y1 ধরলাম, এটাকে x2, এটাকে y2 ধরলাম। তাহলে সেক্ষেত্রে এটা হবে x1 সূত্র কি বলতো, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 y1
মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে x1 মাইনাস x2 করলে কত আসবে 2 মাইনাস 0, তাই তো 2 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, y1 মানে কত হচ্ছে 0, 0 মাইনাস মাইনাস 14, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, কিন্তু এতটুকু ক্যালকুলেশন করলেই ব্যাস। তাহলে এটা হচ্ছে 2 এর পর স্কোয়ার, তাহলে এখানে 4 হবে, আর হচ্ছে 14 কে স্কোয়ার করলে কত হবে বলো তো, ক্যালকুলেটর থেকে দেখে নেই, 196, তাহলে কত হবে রুট ওভার 200 একক। আচ্ছা, এটাকে কিন্তু আমি চাইলে আবার এইভাবে লিখতে পারি, এভাবে রাখলেও কোনো সমস্যা নাই, এভাবে রাখলেও কিন্তু কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি একটা পূর্ণবর্গ সংখ্যা দিয়ে যদি এটাকে গুণ করে লিখতে পারতাম, পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি, সে সকল সংখ্যা যারা হচ্ছে কি বলতো কোন অন্য আরেকটা সংখ্যার বর্গ, মানে বুঝে নিই, ধরো একটা 9 একটা সংখ্যা, এটা কি অন্য আরেকটা সংখ্যার বর্গ না, কোন সংখ্যার বর্গ, এই দেখো 3 এর বর্গ 9, তাহলে 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তারপরে আবার কি 100 কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি বলতো ও অপর একটা সংখ্যার বর্গ, 10কে বর্গ করলে কত হয় বলতো 100 হয়। কিন্তু এখানে আবার 3 কিন্তু আবার বর্গ সংখ্যা না, পূর্ণবর্গ না আর কি, 3 কিন্তু পূর্ণবর্গ না, কারণ কোনো সংখ্যাকে বর্গ করে 3 পাওয়া যায় না, 9 পূর্ণবর্গ সংখ্যা বাট 3 না। তাহলে এরকম একটা পূর্ণবর্গ সংখ্যা এখানে 100, আমি মাত্রই তো দেখলাম, তাহলে এখানে এটাতে ভাঙা যায় না, তোমার হচ্ছে 100 গুণ 2, তাহলে এই রুটটা যখন এই 100-র উপর পড়বে, দেখো এটা খুব ভালো একটা ব্যাপার হবে যে রুট 100 মানে কি, রুট 100 মানে আবার কি বলতো 10, তার মানে এই 10 হয়ে যাবে, আর যখন 2 এর উপর পড়বে তখন এই যে 2, তাহলে এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমার হচ্ছে এতটুকু ক্যালকুলেশনও খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কটাতে। দেখো গ নাম্বার কোশ্চেনে আমাদের যেটা বলছে যে সরলরেখা 3টি দ্বারা, মানে যে 3টা সরলরেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন হয়, একটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা ত্রিভুজ গঠন হয় বলেই তোমার হচ্ছে কি বলতো এটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে ব্যাপারটা কিভাবে দাঁড়ায়, আমরা একটু চিত্র অঙ্কন না করলে আসলে ব্যাপারটা ক্লিয়ার হবে না, চিত্র এঁকে এঁকে বোঝার চেষ্টা করবো। চিত্র আমি জানি একদম অ্যাকুরেট হবে না, কারণ কি আমি তো প্রথমেই তো জানি না ব্যাপারটা কি হচ্ছে, বাট এতটুকু বুঝতে পারছি যে তোমার সরলরেখা একে অপরকে ছেদ করতেছে, ওকে। তার মানে ধরো এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, ধরো এইভাবে গেছে, যার পরে একে অপরকে এই যে ছেদ করছে, ঠিক আছে। ছেদ না করলে তো আর হচ্ছে তোমার ত্রিভুজ উৎপন্ন হতো না। তাহলে এটার ফলে দেখো এখানে কিছু ছেদবিন্দু পাওয়া যাচ্ছে, তাহলে আমি ধরে নিলাম এটা আমার 1 নং সমীকরণ, এই যে দেখো এখানকার 1 নং কোনটা 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু, সরি ওই যে প্রথমে y ইকুয়ালস টু 3x মাইনাস 10, y ইকুয়ালস টু 3x মাইনাস 10, এটা হচ্ছে আমার 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। এরপরে এটা আমি ধরলাম আমার 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কি ছিল, এই দেখো তোমার 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, তাহলে 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ আমি ধরে নিচ্ছি। আর এই যে এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। তো 3 নম্বর সমীকরণটা হচ্ছে কি, যে এখানে লক্ষ্য করতে পারবো তোমার হচ্ছে 7x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 14, 7x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 14। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিব যে আমাদের গুলো বসানো ঠিক আছে নাকি, মানে সরলরেখার সমীকরণগুলো ঠিক আছে কিনা। 2x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, এটাও ঠিক আছে, তারপর y ইকুয়ালস টু 3x মাইনাস 10, এটাও ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এইভাবে আমাদের নিজেদের মতন ধরে নিছি। এখন আমরা একটা কাজ করব, ছেদবিন্দু বের করব। আচ্ছা, সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করে, যদি সরলরেখায় কখনো তোমাদের ছেদবিন্দু বের করতে হয়, এই ব্যাপারটা তোমরা আগে মনে রাখো, সরলরেখার ছেদবিন্দু, ওকে, ছেদবিন্দু জানতে, তাহলে জানতে কি সমীকরণ দ্বয় সমাধান করতে হবে, সমাধান, এটা লিখে রাখো, হ্যাঁ সমাধান করতে হবে। কখনো যদি দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে সমীকরণ দ্বয় অবশ্যই কি করতে হবে, সমাধান করতে হবে। মানে সরলরেখার ছেদবিন্দু মানে দুইটা সরলরেখা দ্বয়, আচ্ছা এখানে সরলরেখা দ্বয় লিখতে ভালো, তো যাই হোক তোমরা একটু বুঝে নিও, যেটা আসলে দুইটা সরলরেখা যখন একে অপরকে ছেদ করবে, তাদের ছেদবিন্দু যদি বের করতে হয়, তাহলে সমীকরণ অবশ্যই কি করতে হবে বলো তো, মানে তাদের সমীকরণগুলো সমাধান করতে হবে। এখন সমাধান করার আমরা টোটাল
তিনটা উপায় জানি, একটা হচ্ছে প্রতিস্থাপন, অপনয়ন, আর হচ্ছে কি বলতো তোমার বজ্রগুণন বা আর গুণন। আর একটা স্পেশাল ট্রিক আছে যেটা হচ্ছে কি বলতো ক্যালকুলেটরেও করা যায়। তো ক্যালকুলেটর কীভাবে করে সেটা আমি দেখাই দিব, কিন্তু আপাতত আমাদের কিন্তু একদম ফুললি ক্যালকুলেটরে চলে গেলে হবে না প্রথমেই, কারণ তাহলে স্যার দেখা যাচ্ছে ভাবতে পারে যে তুমি হয়তো কপি করছো বা কাউটা দেখে লিখছো। তো সেই জন্য এইটা হচ্ছে তোমার এড়াতে অবশ্যই কি প্রথমে আমরা চেষ্টা করব তোমার সমীকরণগুলো ম্যানুয়ালি সমাধান করা, তারপরে যখন দেখবো যে আমাদের হচ্ছে উত্তর মেলানো লাগবে বা কখনো আমরা দেখতেছি আমাদের সময়টা এত বেশি নাই বা তোমার হচ্ছে কিসে করা যেতে পারে, এমসিকিউতে করা যেতে পারে। ধরো এমসিকিউর জন্য আমরা কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে পারি। তাহলে আমরা আগে ম্যানুয়ালি শিখে নেই। তাহলে ধরো এই যে দেখো আমাদের হচ্ছে এখানে বিন্দুগুলো আমি একটু লিখি, এটা হলো এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এ বিন্দু, বি বিন্দু আর হচ্ছে সি বিন্দু। তাহলে দেখো তোমার ওই যে দেখো এই বিন্দুটা উৎপন্ন হয়েছে, কেন উৎপন্ন হয়েছে বলতো? এই বিন্দুটা কেন উৎপন্ন হয়েছে? কারণ ওই যে দেখো কারণটা হচ্ছে কি বলতো তোমার এই যে এখানকার 1 আর 2, 1 নং সরলরেখা আর 2 নং সরলরেখা একে অপরকে ছেদ করছে বলেই তোমার এখানে কিন্তু ওই যে এই বিন্দুটা উৎপন্ন হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটু লিখে নিব 1 নং ও 2 নং এর, হ্যাঁ 2 নং এর ছেদবিন্দু এ আমরা ধরে নিলাম, এটা ছেদবিন্দু এ ধরে নিলাম। ওকে, ছেদবিন্দু এ ধরে নিছি। এখন আমাদের কি করতে হবে? এটা সমাধান করতে হবে। কিভাবে সমাধান করব? এই যে দেখো একে লিখে ফেলি যে তোমার হচ্ছে 1 নাম্বার সমীকরণটা কি, এই যে দেখো y = 3x - 10 = 0, এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। আর আরেকটা সমীকরণ দেওয়া আছে 2 নংটা 2x - y = 4। আচ্ছা, আমরা এক একটা এক একভাবে তোমার হচ্ছে সমাধান করে দেখাবো। এইটা দেখো মানে যেটা তোমাদের খুশি তুমি সেটাই ব্যবহার করতে পারো। বজ্রগুণনটা খুব একটা বেশি আমরা ব্যবহার করি না, একেবারে ব্যবহার করি না বললেই চলে। আমরা প্রতিস্থাপন আর অপনয়নটাই ব্যবহার করব। এখন প্রতিস্থাপনটা কীভাবে করে? প্রতিস্থাপনটা করে এইভাবে ভাইয়া, যে যে কোনো একটা সমীকরণ থেকে আমরা একটা পার্টিকুলার চলকের মানটা বের করে নিব। যেমন দেখো এখানে y এর মানটা কিন্তু দেওয়া আছে, দেখছো 3x - 10 দিয়ে দেওয়া আছে, কিন্তু y এর মান তো দেওয়া আছে। এই y এর মানটা যদি আমি এই যে দেখো 1 নং থেকে যদি 2 নংয়ে বসায় দিই, তাহলে এটা হয়ে যাবে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা। কিভাবে করব? এই যে দেখো 1 নং এর x এর মান, ওকে 1 নং এর x এর না সরি y এর মানটা, হ্যাঁ y এর মান 2 নং এ বসিয়ে, ওকে 2 নং এ বসিয়ে, তাহলে 2 নং এ বসালে আমি কি পাবো বলো তো? এই যে দেখো 2x আছে, y এর জায়গায় কি লিখবো? এই যে দেখো y এর মানটা, তাহলে y এর মান কি 3x - 10 = কত হবে বলো তো? এই যে 4। আচ্ছা, এখন জাস্ট ক্যালকুলেশন করলেই আমার কাজ শেষ। -3x, তারপরে এই মাইনাসের জন্য এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 10, এটা হচ্ছে 4, এটা এখানে হবে হচ্ছে -x + 10, তাহলে +10 এই পাশে চলে গেলে তোমার হচ্ছে কি বলতো +14 আর হচ্ছে -10, তাহলে এটা x = কত আসতেছে বলতো? 6। কারণ কেন বলতো? তোমার এখানে আসবে -6, তো দুই পাশ থেকে মাইনাস মাইনাস বাদ দিলে x = just 6। ওকে, তাহলে এখন আমরা কিন্তু x এর মান পাইলাম, কিন্তু একটা বিন্দুর স্থানাঙ্ক জানতে হলে তোমাকে কিন্তু y এর মানও জানা লাগে। তাহলে জাস্ট কি করবো বলো তো? x এর মানটা একে বসিয়ে দিব, মানে যেটাই সহজ সেটাই বসালেই হবে। x এর মান একে বসানোই বেটার, একে বসিয়ে তোমরা চাইলে 2ও বসাতে পারতা। এটা বলে হচ্ছে প্রতিস্থাপন, মানে একটার মান আরেকটাকে গিয়ে তোমার হচ্ছে স্থাপন করা। তাহলে কি হবে? y = কি দেওয়া ছিল? 3x - 10, তাহলে x এর জায়গায় শুধু জাস্ট ওই যে 6টা বসাই দিব, তাই তো? x এর জায়গায় 3 × 6, এটা কিন্তু 3.6 না, 3 × 6, তাহলে করলে কত হবে? 3 × 6 = 18, 18 থেকে 10 গেলে কত? 8, তাহলে y = 8। তাহলে দেখো প্রথম বিন্দুটা আমরা পাইলাম, প্রথম বিন্দুটা পাইলাম। কিভাবে পেলাম? এই যে দেখো a হচ্ছে কত? এই যে দেখো এই বিন্দুটা আমি জাস্ট এখানে লিখে দিই। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হলো? x এর ভ্যালু 6, y এর ভ্যালু 8। তো সবসময় কিন্তু x অক্ষের মানটা আগে থাকে, y অক্ষের মানটা পরে। ওকে, সেজন্য 6,8। এরপরে আমরা আচ্ছা এটাকে একটু এখানেই একটু ক্যালকুলেটরে সমাধান করাটাও একটু দেখে নিই। তো ক্যালকুলেটরে যে ভাই যদি তোমাদের সমাধানটা করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তোমার এই যে দেখো এখানকার
যে চলকগুলা কিন্তু একপাশে থাকতে হবে। আর যাই হোক, চলকগুলা কিন্তু একপাশে থাকতে হবে। তো এখানে আমার দেখো এইটার চলকগুলো একপাশে আছে, কিন্তু এই যে এই মানটা চলকটা কিন্তু একপাশে নাই। দেখো এই যে এটার চলকগুলো কিন্তু একপাশে নাই, তাহলে চলকগুলো কিন্তু একপাশে নিয়ে আসি। তাহলে দেখো 3x-টা এই পাশে চলে আসলে এটা কত হয়ে যাবে বলো তো? এই দেখো এটা -3x + y = কি -10। এটা এমন হবে না? চলকগুলো একপাশে থাকতে হবে ভাইয়া। 3x এই পাশে আসলে কি -3x, -3x আর y এর আগে প্লাস আর -10 তো ছিল। দ্যাটস ইট, এতটুকু করতে হবে। এখন দেখবো ক্যালকুলেটরে আমরা যদি করি, আর এটা ঠিকই আছে, এটা ঠিক আছে। ক্যালকুলেটর যখন আমরা করব তখন দেখব যে আমাদের একবারে মান চলে আসছে। ওকে, আমরা তাহলে ক্যালকুলেটর দিয়ে করে ফেলবো। ঠিক আছে বন্ধুরা, এই যে আমাদের ক্যালকুলেটর আমরা হাতে নিয়ে নিছি। এই যে দেখো, এখন যদি আমাদের সমাধান করতে হয় তোমরাও ক্যালকুলেটর হাতে নিয়ে নাও। নিয়ে দেখো, এই যে দেখো এখানে প্রথমে যে এই দেখো এখানে মোড একটা অপশন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটা মোড অপশন আছে। এই অপশনটা তোমরা একবার না অ্যাকচুয়ালি 3বার প্রেস করবা। এই দেখো, একবার প্রেস করলাম, 2বার, আর এই যে 3বার প্রেস করলে দেখো এখানে হচ্ছে একটা ইকিউএন লেখা আসতেছে 1 নম্বরে, দেখছো? 1 নাম্বার দিয়ে ইকিউএন মানে হচ্ছে ভাই ইকুয়েশনের বাংলা কি? সমীকরণ। আমরা কিন্তু সমীকরণই সমাধান করতেছি। তাহলে এই যে 1টা আমরা প্রেস করে দেবো। দেখো এই যে এখানকার 1 প্রেস করলে দেখো আমাদের এই যে এখানে তোমার ইকুয়েশনে চলে আসছে। তো চলে আসার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আননোনস কয়টা জানতে চাচ্ছে যে তুমি কয়টা আননোনস আমার কাছে নিয়ে আসছো আমাকে বলে দাও, তাহলে সেক্ষেত্রে আমি তোমাকে জানিয়ে দেবো। তোমার কি 3টা আননোন? না, আমার 2টা আননোন। 2টা আননোন কেন? কারণ হচ্ছে কি আমাদের x আর y এর মান বের করতে হবে। সেই জন্য আমাদের আননোনস কয়টা? 2টা। তাহলে এই যে আমি এখানে 2 প্রেস করে দিব, যে 2 তাহলে 2 প্রেস করলে দেখো প্রথমে a1 জানতে যাচ্ছে। তো a1টা হবে ভাইয়া এই যে তোমার হচ্ছে এই দেখো -3x + y, তো তাহলে x এর সহগটা সবসময় কিন্তু x এর সহগটাই আগে থাকবে a1 হিসেবে, কখনো আবার y এর সহগ বসাই দিও না। তাহলে x এর সহগ কত আসবে বলো তো? কত? এখানে -3 দেওয়া, দেখতে পাচ্ছ? -3। তাহলে x এর সহগ এই যে -3 লিখে = প্রেস করবো, তাহলে আমরা সামনে চলে যাবো। দেখো = এই এখন বলছে b1 কত? এই যে y এর সহগ, তাহলে y এর সহগ কত? y এর সহগও 1, y এর সহগ 1, তাহলে সেক্ষেত্রে যে 1 প্রেস করব। এরপর c1টা মানে = এই পাশে। এবার মনে রেখো চলকগুলো এক পাশে, আবার ধ্রুবক মানটা কি আরেক পাশে থাকবে। চলক এক পাশে, ধ্রুবক কিন্তু আরেক পাশে। তাহলে ধ্রুবক কত? -10, তাহলে -10 দিয়ে দিব। এই যে -10 এবার = এরপর দেখো a2 চাচ্ছে। a2 মানে হচ্ছে কি যে আরেকটা যে তোমার সমীকরণ আছে সেটার x এর সহগ কত? এই যে x এর সহগ কত বলো তো? 2। তাহলে x এর সহগ এই যে 2 লিখবো, 2। তারপরে দেখো তোমার দেখতে পাচ্ছ এবার হচ্ছে y এর সহগ কিন্তু শুধু 1 না, -1 চিহ্ন সহ বলতে হবে। আর হচ্ছে ধ্রুবকের মান কত বলো তো? 4, ধ্রুবকের মান 4। তাহলে যে 4 প্রেস করলাম, এবার = তাহলে দেখো x এর মান 6, y এর মান 8, একবারে চলে আসছে। x এর মান 6, y এর মান 8, আমরা কিন্তু একবারে মানটা পেয়ে যাব। তোমরা দরকার হয় এটা হচ্ছে একটু পজ করেও দেখতে পারো, আবার হচ্ছে একটু স্লো মোশনে দিয়েও কিন্তু আস্তে আস্তে মানে কিভাবে এটা আসলো এটা তুমি কিন্তু দেখে নিতে পারো। আর যাদের কাছে তোমার এই ক্যালকুলেটর বাদে আরেকটা ক্যালকুলেটর আছে, যে তোমার হচ্ছে ES100 যে ক্যালকুলেটরটা আছে, সেটা হচ্ছে আমরা কিভাবে করি আমরা সেটাও দেখাই দিব। ওকে, তো তাদের জন্য একটু দেখো, আরেকবার দেখো বন্ধুরা, যাদের কাছে এই যে দেখো তোমার FX991ES বা এই ধরনের ক্যালকুলেটর আছে, তারা কিভাবে করবে? তারা দেখো ওই যে আগের মতন মোড প্রেস করবে। দেখো 1 নাম্বার স্টেপ কি বলো তো? এই যে মোডটা প্রেস করবে। ওকে, এই মোড প্রেস করলে তোমরা যে অপশনটুকু পাবে সেখানে হচ্ছে দেখো 5 নাম্বারে গিয়ে দেখবা ইকুয়েশন, 5 নাম্বার অপশনে দেখবা যে EQN, এইভাবে EQN লেখা আছে। সেখানে যাবে, সেখানে গিয়ে দেখবা তোমার হচ্ছে 1 নাম্বার অপশন যেটা আছে, 1 নাম্বার অপশনে গিয়ে তুমি দেখতে পাবে যে এরকম তোমার হচ্ছে XY বা এরকম সামথিং তোমার হচ্ছে মানে CN বা এরকম কিছু একটা দেওয়া আছে। তো ওই 1 নম্বর অপশনটা প্রেস করবে। তো 1 নম্বর অপশনটা প্রেস করলেই তোমরা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। সে আগের মতনই তোমার হচ্ছে x এর মানগুলো আগে, x আর y এর মানগুলো আগে থাকবে, আর হচ্ছে তোমার ধ্রুবক মানটা পরে থাকবে। ব্যাস, দ্যাটস ইট। এভাবে করলে তোমরা কিন্তু ক্যালকুলেশনে খুব সুন্দরভাবে সমাধান করতে পারবে। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আবার অঙ্কে ফিরে যাব। তাহলে বন্ধুরা এটাও ক্লিয়ার। এখন আমরা চলে যাব আমাদের, দেখো আমাদের হচ্ছে সমাধানে ফিরে যাই। তাহলে দেখো আমাদের এই বিন্দুটা আমরা কিন্তু পেয়ে গেছি, এখন আমাদের লাগবে বি বিন্দুটা। তো বি বিন্দুটা আমি কিভাবে পাবো? দেখো আমাদের এই যে 3 নংটা, যে সোজা যে 3 নং আর এই 1 নং, 3 আর 1, দেখো 3 আর 1 ছেদ করছে বলে, দেখো এই যে 1 আর এই যে 3 ছেদ করছে বলে যে বি বিন্দু পাওয়া গেছে, দেখছো বি বিন্দু। তাহলে আমাকে অবশ্যই 3 আর
একটা সমাধান করতে হবে। তাহলে 3 ও 1 হতে পাই। কি পাই একটু দেখি, তোমার হচ্ছে 3 থেকে পাই তোমার 7x মাইনাস ওয়াই ইকুয়ালস, আচ্ছা এটা হচ্ছে তোমার y ইকুয়ালস টু 14 আর এখানে হচ্ছে y ইকুয়ালস টু 3x মাইনাস 10 দেওয়া আছে। এটা হচ্ছে আমার 3 নং, এটা হচ্ছে আমার 1 নং। তো এই 1 নং থেকে আমি একটা কাজ করতে পারি, যে আমি যেহেতু এখন অপনয়ন করতে যাচ্ছি, অপনয়ন মানে কি, যে কোনো একটা চলকের মান আমাকে বাদ দিতে হবে। তো দেখো এখানে y এই চলকগুলো বাদ চলে যাচ্ছিল, কিন্তু দেখো এই x আর y গুলো এক পাশে যদি রাখি তাহলে কিন্তু বেটার, না হলে কিন্তু তোমার বাদ দেওয়াটা খুব ভালোভাবে হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমি যদি তোমার এই 1 নংটাকে একটু এরকমভাবে একটু সাজাই নেই, 1 নংটাকে আমি একটু নতুনভাবে একটু সাজাচ্ছি। দেখো এখানে আনলাম মাইনাস 3x, এটাকে এই পাশে আনলাম, এটা মাইনাস 3x হইলো, এটা প্লাস y, এটা ইকুয়ালস টু কি মাইনাস 10, এটা পাইলাম। হ্যাঁ, এটাই কিন্তু 1 নং, একই কিন্তু দেখো 1 নং, নতুন কিছু না কিন্তু 1 নং। হ্যাঁ, এটাই হচ্ছে আমার 1 নং, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের একটু কনফিউজিং লাগে তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করে দিই, আমরা এটাকে একটু নতুন নাম দিই, 4 নং দিয়ে দিলাম। 1 নং হতে আমরা কিন্তু 4 নং এর উৎপত্তি হলো, ঠিক আছে। তাহলে 1 নং নিয়ে আমরা কাজ না করে এখন একটু 4 নং নিয়ে একটু কাজ করি। তাহলে দেখো এই যে 4, যেটা আসলে একই, শুধু জাস্ট একটু চেঞ্জ করা হয়েছে, সাইড চেঞ্জ করা হয়েছে, এই দুটাকে যদি আমি যোগ করে দিই তাহলে দেখো y এর মানটা বাদ হয়ে যাবে। কারণ আমার টার্গেটই হচ্ছে কি বলতো, যে কোনো একটা চলকের মান বাদ দেওয়া। তাহলে কি 7x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 14, তারপরে এখানে কি হবে, তাহলে মাইনাস 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস 10। যেহেতু যোগ করতেছি তাহলে সেক্ষেত্রে 7x থেকে 3x চলে গেলে এটা 4x, y বাদ। দেখছো, মানে মেন টার্গেটই থাকবে হচ্ছে কি বলতো, একটা চলক তোমাকে বাদ দিতে হবে যেভাবেই হোক। আর এটা ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে তোমার 4, তাহলে x ইকুয়ালস টু কত হবে 1। এখন এই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসায় দাও, তাহলে তোমার কাজ হয়ে যাবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা বসায় দাও। কোথায় বসাবা, ওই দেখো একে বসায় দাও, ঠিক আছে। তাহলে x এর মান একে বসাইলে তোমার হচ্ছে কি আসবে, y ইকুয়ালস টু তাহলে 3 ইন্টু x এর ভ্যালু কত হচ্ছে 1 মাইনাস 10, তাহলে y ইকুয়ালস টু কত হচ্ছে মাইনাস 7। তাহলে x এর মান আসলো 1, y এর মান 7। তার মানে আমার b বিন্দুটা হবে, এই বিন্দু হচ্ছে 6,8 আর b বিন্দু হবে হচ্ছে 1,-7। আশা করি আমরা হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন দুইটা পদ্ধতি প্লাস আমরা যে ক্যালকুলেটরে যেই পদ্ধতি শিখলাম সেটাও হচ্ছে আমরা ভালোভাবে বুঝতে পারছি। তাহলে আমরা এখন এই যে দেখো পরবর্তীটা তোমার হচ্ছে সি। তাহলে সি হচ্ছে কোন দুইটা ছেদবিন্দু বলো তো? এই যে দেখো তোমার হচ্ছে এই যে 2 নং আর হচ্ছে এই যে 3 নংটা। দেখো 2 নংটা আর হচ্ছে যে সোজা 3 নংটা, এটা যদি আমরা হচ্ছে সমাধান করতে পারি তাহলে কিন্তু সি বিন্দু পেয়ে যাব। তাহলে দেখি আমরা সমাধান করলে কি আসবে। এটা আমরা 2 ও 3 নং যদি এখন সমাধান করি তাহলে সেক্ষেত্রে 2 ও 3, ঠিক আছে, এই 2 আর হচ্ছে 3টা যদি সমাধান করি তাহলে আমরা সি বিন্দুটা পেয়ে যাব 2,0, ঠিক আছে 2,0। এটা তোমরা হচ্ছে করে দেখবা, এই যে তোমার হয় প্রতিস্থাপন বা অপনয়ন যেটা তোমার পছন্দ হয় সেটা ব্যবহার করেই তোমরা হচ্ছে এই সমাধানটুকু করে ফেলবা, সি বিন্দুটা কিন্তু তোমরা বের করে ফেলবা। ওকে, এখন আমাদের কি ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আর আশা করি এটা তুমি পারবা। আর ক্ষেত্রফল যদি আমাদের বের করতে হয়, ক্ষেত্রফল বের করা কিন্তু খুবই সহজ। এই যে কি হাফ, তারপর কি বিন্দুগুলা জাস্ট তোমার হচ্ছে বসাই দিতে হবে, তাই না। মানে এখানে হচ্ছে তোমার ধরো x1, এটা y1, মানে উপরে সব x এর মান, হ্যাঁ এটা x2, এটা y2, এটা x3, এটা y3, এই দেখো এক এক করে সব x এর মান, মানে 6, 1, 2 এভাবে। আর যেই বিন্দুতে শুরু করছি সেই বিন্দুতে কিন্তু আবার অবশ্যই ফিরে যেতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এখন যেটা দেখবো সেটা হচ্ছে যে এখান থেকে আমরা একটু দেখি, এই যে দেখো বিন্দুগুলা বসানোর পরে জাস্ট এটা ছোট ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ক্যালকুলেশনটা কিভাবে করে, ক্যালকুলেশন কিভাবে, খুবই সহজ ভাই। এই যে দেখো আমাদের ব্যর্থতার গল্প দিয়ে শুরু হয়, মানে এইভাবে প্রথমে আড়াআড়ি গুণ করতে হয়। দেখো এটা কত হবে বলো তো 0, তারপর এটা কত -7 × 14, তারপর কি 8 × 8, মাইনাস দেওয়ার পরে এরপরে আমাদের সফলতার গল্পটা শোনাবো। 8 × 2 = 16, তারপরে 0 × 1 0, তারপরে 6 × 7 = 42, -42, ঠিক আছে। এখন এই ক্যালকুলেশনটা জাস্ট আমরা দরকার হয় সরাসরি ক্যালকুলেটরে বসাই দিব, তাহলেই কিন্তু আমরা আমাদের মানটা পেয়ে যাব। দেখি আমরা এখানে মানটা কত আসছে, জাস্ট ক্যালকুলেটরে বসাই দিলেও হয়ে যাবে, ঠিক আছে।
ক্যালকুলেটরে বসাই দিলেও হয়ে যাবে। যদি কখনো ঋণাত্মক মান আসে তাহলে ভাববে না যে তোমার অঙ্ক ভুল আছে। ওকে, ঋণাত্মক মান আসে জাস্ট মডুলাস দিয়ে দিলেই কিন্তু, আচ্ছা এখানে ঋণাত্মক মান আসেও নাই, কিন্তু যদি আসতো তাও তুমি কিন্তু ভয় পাবে না, ভুল ভাববে না। তোমার শুধু জাস্ট কি করে দিতে হবে, ধরো এখানে -20 আসলো, ধরো তাতেও কি হইতো, কিছু হইতো না। আমার যদি ক্যালকুলেশন ঠিক থাকে তাহলে সেক্ষেত্রে এখানে জাস্ট এটা মডুলাস দিয়ে দিব। হ্যাঁ, মডুলাস বা পরম মান দিয়ে দিব, কারণ ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হয় না। দ্যাটস ইট। এই পর্যন্তই ছিল আমাদের এই বোর্ড কোশ্চেনের সমাধানটা। আশা করি তোমরা সম্পূর্ণভাবে, খুব ভালোভাবে, স্পষ্টভাবে ব্যাপারটা ক্লিয়ার করতে পারছো নিজেদের জন্য। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।